যান্ত্রিক ত্রুটির জন্য আমরা বেশ কিছুটা সময় আপনাদের থেকে একটু দূরে সরে গিয়েছিলাম। আবার আমাদের সংযোগ ঘটেছে কবি গৌতম মণ্ডলের সঙ্গে। এখন আমরা তার সঙ্গে আমরা আগে আলোচনা করেছি আমাদের লক্ষ্য এবং কবি সম্পর্কে দু চার কথা বলেছি। এখন আমরা সরাসরি চলে যাব কবি গৌতম মণ্ডলের বেশ কিছু কবিতায়। প্রথমে কি কবিতা পড়বো? হ্যাঁ, আমি তাহলে এক কাজ করছি, আমার যে বইগুলো বেরিয়েছে সেই বইগুলো থেকে আমি একটা করে কবিতা পড়ছি, নাকি একদম। এভাবে হ্যাঁ, এগোই? হ্যাঁ। আচ্ছা, আমাদের দর্শক বন্ধুরা যারা দেখছেন তারা যদি কিছু চান সেটা বলতে পারেন। তাদের যদি কোনো প্রিয় কাব্যগ্রন্থ থাকে সে কাব্যগ্রন্থের কবিতা অথবা তার প্রিয় কোনো কবিতা অবশ্যই বলতে পারেন কবিকে। নিশ্চয় নিশ্চয়। প্রথম যে কাব্যগ্রন্থ থেকে পড়বো সেটা হচ্ছে রাত ও রাতের বিভা। এটা বেরিয়েছিল 1995 সালে। এর আগেও আমার একটা বই বেরিয়েছিল, সেটা 1994 সালে, উজাগর আখি। এই উজাগর আখি বইটি আমার কাছে নেই, তার জন্য উজাগর আখি থেকে পড়তে পারছি না। আমি তারপরে 1995 যেটি বেরিয়েছিল রাত ও রাতের বিভা, সেখান থেকে একটি কবিতা পড়ছি। চিঠি ঘর। ক্রমশ মেলে ধরছি আধার চিঠি, বেদনা ছড়িয়ে পড়ছে ওই চিঠির ভেতর। বেদনা জেগে উঠছে ঘুমন্ত মথের আলোয়, দাহ রেখায়। কথা হচ্ছে না, কিন্তু কথার ভিতর ডুবে যাচ্ছে হায়নার তাতে জ্বলে ওঠা অলৌকিক মাস্তুল। ডুবে গেল শান্তিপুর, হাহা রথ, বাগান, বাগানের নিলয়ে ক্রমশ ঢুকে পড়ছে আমাদের মুখ নিচু চিঠি ঘর। এটা হচ্ছে রাত ও রাতের বিভা কাব্যগ্রন্থের একটি কবিতা। আমি প্রচ্ছদটা দেখাচ্ছি। এটা গণেশ পাইনের আঁকা ছবি। এর পরবর্তীকালে বেরিয়েছিল 1999 সালে কবিতা পাক্ষিক থেকে কন্দমূলের আকাশ, সেখান থেকে আমি একটা কবিতা শোনাচ্ছি। কিন্তু অভিমন্যু মাহাতো এই মুহূর্তে জানিয়েছেন নতুন কবিতা শুনতে চাই। নতুন কবিতা তো পড়বই, আগে বইয়ের একটা করে পড়ে নি। হ্যাঁ, তুলসীদাস ভট্টাচার্য জানিয়েছেন শুনছি ভালো হচ্ছে অনুষ্ঠান, অবশ্যই শুনুন। আচ্ছা সঙ্গে থাকুন। আচ্ছা। গল্ফ গ্রিন। সমস্ত আকাশ কল্পবিজ্ঞান, চৌকাঠে দোলে বীজের নিশান। দ্বীপ ও দুয়ার ছুঁয়ে গহন বনের আত্মার দিকে চলে গেছে গৌতম বুদ্ধের আলোক তরণ। প্রিয় সহিসের ব্যথা বৃষ্টি মূলে রেখে ওই আলোকের তৃষ্ণা বরাবর তুমি হেঁটে চলেছ। কখনো ভেবেছ কি তোমার এই সন্ন্যাস ওই পথের দুধারে দাঁড়িয়ে তোমাকেই পাহারা দিয়ে চলেছে আজীবন? অজানা দেশ, অজানা মানুষ, মাটি ও নিবিড় আধার। জানি নদীর নিচে বইছে যে বাতাস তা তোমার, তুমি বাতাস নও। ওই দেখো কুঁচফল ও তরুণ কবির পাথর ভাসছে বাতাসে। আচ্ছা, এটা হচ্ছে কন্দমূলের আকাশ, তৃতীয় কাব্যগ্রন্থ। পরের বই কালপুরুষ। এখান থেকে একটি কবিতা শোনাচ্ছি। কবিতার নাম গোঙানি। ঘুম ও গাভীর সানুদেশে আজ বালুময় এসেছি। বালি জ্বলছে, বালি নিভছে, বহুদিন না দেখা ভেনাস হংসপুষ্প হয়ে ফুটে রয়েছে অচেনা সূর্যের ডালে ডালে। কারা থাকে ওই ডালের অন্তঃপুরে, নিভৃত মহিমার জ্যোৎস্না কূপে? কোন অরণ্যে ঝরে যায় ধূপ আধার করা সোনার কলস? যে আকাশ কাশ টানে সমস্ত পাথর নিজস্ব গর্ভে রেখে দুই গ্রহে তুলে ধরে রসের কদম, তার পাখনায় ধরে রেখেছি তোমার মরণ কাজল। বাষ্পশিখায় ফালা ফালা হয়ে যাওয়া স্নান জলের মতো অফিস থেকে অমরাবতীর দিকে ছুটে চলেছে ওই কাজলের প্রতিটি রাগ বিন্দু। বিন্দুর আলো আধার পেরিয়ে দেখি কোথাও হ্রদ নেই, তবু সারা গায়ে হ্রদের শঙ্খ মেখে আঁকাবাঁকা সমস্ত ডানায় তুমি ঝরিয়ে চলেছ নিশ্চুপ রাত্রির গোঙানি। এটা হচ্ছে কালপুরুষ কাব্যগ্রন্থের একটি কবিতা, প্রথম কবিতা। এই বইটা আমি দেখাচ্ছি, এটা প্রকাশ কর্মকারের আঁকা ছবি। কবি সম্পাদক প্রকাশক শুভদীপ সেন শর্মা
জলের ইশারা হুম, কাব্যগ্রন্থ থেকে একটি কবিতা শুনতে চেয়েছেন। আমাদেরকে জিৎ পাত্র তার ভালো লাগার কথা জানিয়েছেন। ধন্যবাদ আচ্ছা, জিৎদা, শুভদীপ। হ্যাঁ, আচ্ছা, আমি পরপর পড়ে যাই। হুম। এর পরের পাঠক বই শুনতে থাকুন, লক্ষ্য করুন। পাঠকের কাছে আমাদের বিনীত আবেদন, কবি গৌতম মণ্ডলের কবিতা শুনতে থাকুন, লক্ষ্য করুন তার কবিতার ভেতরকার কারুকাজ। তারপরে আচ্ছা, আমরা কবির সঙ্গে কথায় ফিরবো। তার কবিতা নিয়ে কথা আরো হবে, অনেক অনেক কথা হবে, অনেক সময় রয়েছে হুম, আমাদের। আচ্ছা, এর পরের কাব্যগ্রন্থ ভূ পাখি ভস্য পাখি। এর একটি কবিতা, অলৌকিক। অলৌকিক নগরীর প্রদীপ চুইয়ে পড়ছে আলো, ওইখানে স্বহস্তে রোপণ করি হাজার অশ্বের ফলা। রমণীটি আসে, মজ্জ টেবিলের পরে রাখে তার সবুজ নিতম্ব চিরুনি আর ধুধু নীরবতা। হঠাৎই তাকে জ্যোৎস্নার মতো মনে হয়। জ্যোৎস্নাই তো, মসৃণ ত্বকের নিচে দানা দানা ঘাম, কিছু পার্থক্যে ধারালো একটি রৌদ্র রেখা। এমনই গভীর সে রেখার ছায়া ও নিশিরোল, আর কাউকে না পেয়ে একাই ডুবে যায় ওই দৃশ্যে। ডুবি, অগোচরে একটি সুরের ধারণা ক্রমশ জন্ম নিতে থাকে মনের নৈরিতে। এটা ভূপাখি ভস্য পাখি কাব্যগ্রন্থের একটি অন্তর্গত একটি কবিতা। এর কভার বইটার আমি দেখাবো। প্রচ্ছদ আমি, আচ্ছা, এটা এর হিরণ কভার মিত্রের আমি কভার। দেখাবো। কভারটা খুবই খুবই সুন্দর। আহ এই অবধি যতগুলো বই বেরিয়েছিল, কভার, হ্যাঁ, কভার করেছেন হিরণ মিত্র, হিরণদা করেছেন। হিরণ মিত্র। হিরণ মিত্র কভার করেছেন। হুম, হুম। এর পরের বই অলস রঙের টিলা। আছে অলস বইটা রঙের আমার। টিলার প্রত্যেকটা কবিতায় নামহীন, শিরোনামহীন, এবং এমনকি সংখ্যাও নেই। তো এর লাস্ট কবিতাটা পড়ছি, শেষ কবিতা। গাছপালার ছায়া, রৌদ্রের ছায়া, বৃষ্টির ছায়া, এসবের ভিতর দিয়ে কেটে যায় আমার দিন। রাত কাটে গভীর ঘুমে। ঘুমের ভিতর রোজ একটা ডিঙায় চড়ে আমি ভাসতে থাকি, ভেসে যায় তেপান্তর পার হয়ে, ১৩ নদী পার হয়ে। যেখানে পৌঁছই দেখি কেউ নেই পাশে, মা দাঁড়িয়ে আছে আমার ফেরার অপেক্ষায়। এটা অলস রঙের টিলা। আমি বইটার প্রচ্ছদ একটু দেখাচ্ছি। এটাও হিরণ মিত্রের করা। পরের বই বিবাহের মন্থর আয়োজন। এটা বেরিয়েছিল ২০১৬ সালে। প্রথম কবিতা, জ্যোৎস্না। শূন্য থেকেই শুরু করো, তুমি শুরু করলেই কাঁঠাল গাছ তোমার পাশে এসে দাঁড়াবে। যে পাখি চলে গিয়েছিল বনের অনেক ভেতর, সেও উড়ে এসে বসবে তোমার দুয়ারে। দুয়ার আলো করে জ্যোৎস্না ছড়াবে অমাবস্যার চাঁদ। আচ্ছা, এটা দেখায়। আমার শেষ কাব্যগ্রন্থ এ যাবৎ যা বেরিয়েছে, অরচিত অন্ধকার। এখান থেকে আমি দুটো কবিতা পড়ি। কথা, আকাশ তোমার সঙ্গে আছি, শুয়ে আছি তোমারই দুয়ারে। দুয়ারের এক প্রান্তে এসে পড়েছে রোদ, অন্য প্রান্তে ছায়া, মাঝখান দিয়ে উড়ে যায় প্রজাপতি। ওরে পাতা ও পোশাক, ক্রমশ সন্ধ্যা নেমে আসে। জ্যোৎস্নায় ভিজতে ভিজতে মনে পড়ে যায় জন্মের কথা, মৃত্যুর কথাও। এখান থেকে আর একটা কবিতা পড়ি, রূপকথা। যে আকাশই আঁকি তাতে মেঘ ভেসে বেড়ায়, বিদ্যুতের রেখা ফালা ফালা করে দেয় আকাশের নরম বুক। বুকের গভীরতম প্রদেশে ঝমঝম করে বৃষ্টি পড়ে, ডুবে যায় পথঘাট, ধানক্ষেত, পাওয়ার স্টেশন। একটা নৌকো কাগজের ভাসতে ভাসতে পৌঁছে যায় রূপকথার দেশে। এটা অরচিত অন্ধকার। অরচিত অন্ধকার থেকে দুটো কবিতা পড়লাম। এরপরে এই লকডাউনের ভেতরে আহ, দুটো কাজ আমি করেছি। একটা কাজ হচ্ছে ঘুমোনো, ঘুমোনো, ঘুমোনো এবং ঘুমোনো। আর দ্বিতীয় কাজ হচ্ছে একটি বইয়ের পাণ্ডুলিপি করেছি। বইয়ের নামও ঠিক হয়েছে জলের ইশারা, কিন্তু আমি
হাতের কাছে আমার কাছে আপাতত খাতাটা নেই। আমরা কথা বলতে বলতে সে বই থেকে পড়তে পারি একটু পরে, নাকি চন্দন? অবশ্যই, অবশ্যই। পাঠক, প্রিয় পাঠক বন্ধু, আপনারা নিশ্চয়ই লক্ষ্য করলেন কবি গৌতম মণ্ডলের কবিতার কারুকাজ। যে কথাটা বারবার উঠে আসে, কবিকে স্বতন্ত্র হতে হয়, কবিকে স্বতন্ত্র স্বর অর্জন করতে হয়, তবেই কবি স্বীকৃতি পান। এই স্বতন্ত্র স্বর কবি গৌতম মণ্ডল অত্যন্ত অল্প বয়সে অর্জন করেছেন। তার কবিতা কিমিহীন, চমকহীন, বাহুল্য বর্জিত নির্মেদ কবিতা। তিনি আটপৌরে ভাষাতে স্বাগতোক্তিমূলক কবিতা লিখেছেন। আমাদের মনে হয়, পাঠক দর্শক যারা রয়েছেন, গৌতম মণ্ডল কবিতা পড়লেন, যে কটা কবিতা শুনলেন আপনারা, সেই কবিতাগুলো সম্পর্কে আপনাদের মূল্যবান মতামত আমাদেরকে মেসেজ করুন, আমরা দেখি, আমরা শুনি। কবির কাছে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই আপনারা করতে পারেন, আমরা শুনবো। এখন আমরা কবি গৌতম মণ্ডলের কাছে ফিরবো কথাতে। বলো। এটা এ নিয়ে শুভদীপ সেন শর্মার সঙ্গে আমার কথা হচ্ছিল। গৌতম মণ্ডলের ভেবেছিলাম কিছুটা অংশ ব্যক্তিগত রাখবো আর কিছুটা অংশ লেখালেখি। ইতিমধ্যে কবি গৌতম মণ্ডল বেশ কয়েকটি জায়গাতে লাইভে এসেছেন, তাকে কিছু প্রশ্ন করা হয়েছে। আমরা কোনো প্রশ্নের পুনরাবৃত্তি চাইছি না, পুনরাবৃত্তি থেকে বাইরে বেরিয়ে এসে কিছু প্রশ্ন করার চেষ্টা করছি। আমাদের প্রথম প্রশ্ন কবি গৌতম মণ্ডলের কাছে, আপনি যখন কবিতা লিখতে শুরু করলেন, কবিতাতে এলেন, কোনো কবির কবিতা আপনাকে কি প্রভাবিত করেছিল? যদি করে থাকে, সে প্রভাব আপনি কাটিয়ে উঠেছিলেন কিভাবে? আজকে যখন বাংলা কবিতা পুনর্নির্মাণের হিড়িকে চলছে, ভালো অবশ্যই। কবিতা লেখা হচ্ছে, একটি জনপ্রিয় কবিতার ভাব, আঙ্গিক, আরো ইত্যাদি ইত্যাদি অনেক বিষয় অনুসরণ করে কবিতা লেখা হচ্ছে, কিন্তু গৌতম মণ্ডলের প্রথম কাব্যগ্রন্থ উজাগর আঁখি পড়বার সৌভাগ্য আমার হয়েছে। উজাগর আঁখি থেকে রাত, অরচিত অন্ধকার, এই যে তার 10টি কাব্যগ্রন্থের জার্নি, সেখানে কোথাও কোনো প্রভাব আমরা দেখতে পাই না। এই যে ম্যাজিক, এই এই ম্যাজিক বা এই অধ্যাবসায় কবি গৌতম মণ্ডল কিভাবে অর্জন করেছেন, সেটা একটু আমরা কবির মুখ থেকে শুনে নেব। না, তুমি বলছো যে উজাগর আখির মধ্যে আমার একটা স্বতন্ত্র কাব্য ভাষা আমি তৈরি করতে পেরেছি, সেটা মনে হয় ঠিক নয়। আমি খুব কম বয়সে কবিতায় সংক্রামিত হই। আমি একটু আগে চলে যাচ্ছি আমার কথাটা বলার জন্য। সেটা হচ্ছে যে আমি এক এক সময় ডিপ্রেশনে আক্রান্ত হই, যখন আমি ক্লাস 10-এ পড়ি সে সময়। তো সেই ডিপ্রেশন থেকে মুক্তির জন্য আমি নানান রাস্তা বেছে নিয়েছিলাম, মানে চিকিৎসকের কাছে না গিয়ে। নানান রাস্তা, যেমন খেলা, ক্রিকেট খেলা, ভলিবল খেলা, এরকম করতে করতে আমি কবিতার কাছে চলে আসি। এবং আমি দেখি আমি যখন কবিতা রচনা করছি তখন আমার ডিপ্রেশন থাকছে না। তাই এইভাবে যখন আমি কবিতা লিখতে শুরু করলাম, মানে আমি ধরো সেই সময়টা হচ্ছে 92-93 সাল নাগাদ আমি প্রবলভাবে কবিতা লিখতে শুরু করলাম। সেই সময় কিন্তু আমার কাছে যাদের আমি কবিতা পড়তাম, অবশ্যই জীবনানন্দ দাশ, সুনীল গঙ্গোপাধ্যায় এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এরা আমার খুব প্রিয় কবি ছিলেন। তার ফলে প্রথম যে বই, যেটা আমার 20 বছর বয়সে বেরিয়েছিল, উজাগর আখি, সেই বইয়ের কাব্য ভাষার মধ্যে কিন্তু কোথাও কোথাও জীবনানন্দ দাশ ছিলেন, কোথাও কোথাও সুনীল গঙ্গোপাধ্যায় ছিলেন, এবং কোথাও কোথাও নীরেন্দ্রনাথ চক্রবর্তীও ছিলেন। আমার মনে হয় সেটা। তুমি বলছো যে স্বতন্ত্র কাব্য ভাষা পেয়েছি আমি প্রথম বইয়েই, কিন্তু সেটা আমার মনে হয় না। কিন্তু এটা তারপরে আপনি কোন আমি জায়গা থেকে, এটা আমাদের প্রশ্ন যে আপনার হুম, মনে হচ্ছে কোন জায়গা থেকে? এটা তো হতে পারে যে জীবনানন্দ দাশ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, এদের কবিতার প্রতি একটা দুর্বলতা থেকে আপনি হুম, বলছেন, কিন্তু আমরা হুম, যেটুকু পড়েছি, যেটুকু দেখেছি, জীবনানন্দের কাব্য হুম। ভাষা, জীবনানন্দের কবিতা থেকে আপনার আহ কবিতার অনেক হুম। দূরত্বে রয়েছে। হ্যাঁ, সেটা তোমার মনেই হতে পারে, অন্য পাঠকের আরো অন্যরকম মনে হতে পারে, কিন্তু আমার পাঠক দিক থেকে বন্ধুরা, আমি আপনারা বলবো। কি ভাবছেন?
পাঠক বন্ধুরা, আপনারা কি ভাবছেন গৌতম মণ্ডলের উজাগর আখি কোথাও প্রভাবিত? প্লিজ আপনারা আপনাদের মতামত আমাদের জানান। আচ্ছা, মতামত তাহলে জানা, তাহলে আমরা কথা বলতে শুরু করি নাকি? হ্যাঁ, তো এখানে আরেকটা প্রশ্ন যেটা উঠে আসে, যে আপনি নিজে স্বীকার করছেন বা কোথাও মেনে নিচ্ছেন যে আপনার উজাগর আখি হুম, কোথাও জীবনানন্দ, নীরেন্দ্রনাথ চক্রবর্তী প্রভাবিত। যদি আমরা হুম, আপনার কথা মেনে নিই, কবিতার পাঠক হিসেবে হুম, মেনেই নিই, হ্যাঁ, হ্যাঁ। তাহলে স্বতন্ত্র কাব্য ভাষা আপনি কোন সময় কিভাবে পেয়েছিলেন বলে মনে হয়, বা কখন আপনার মনে স্বতন্ত্র, হয়েছিল যে কবিতা হ্যাঁ, জীবন উজ দাসীও হয়ে যাচ্ছে, নীরেন্দ্রনাথ চক্রবর্তীও হয়ে যাচ্ছে, আমাকে অরিন্দম নিয়োগীও হয়ে উঠতে হবে? হ্যাঁ, আমার এই যে জায়গা। প্রথম কাব্যগ্রন্থটা যখন বেরোনোর পরে আমি কয়েকজনকে, তার মানে প্রথম কাব্যগ্রন্থ বের হওয়ার আগে আমার কোনো কবি বন্ধু ছিল না। কিন্তু আমি প্রচুর কবিতা লিখতাম এবং ডিস্ট্রিক্ট লাইব্রেরি থেকে কবিতার বই এনে পড়তাম, বা বিভিন্ন জায়গায় যেখানে বইয়ের সন্ধান পেতাম সেখান থেকেই বই সংগ্রহ করতাম। কিন্তু যখন আমার কবি বন্ধু হতে শুরু করলো, যেমন আমি একজনের কথা বলবো, প্রভাত সাহা সিউড়ি, তার কাছে নিয়ে গিয়ে আমি বইটা দিলাম, আরো কাউকে কাউকে দিলাম। তা অনেকে বললেন যে বইটার কবিতাগুলো খুবই ভালো হয়েছে, কিন্তু একটা নিজস্ব স্বর পাওয়া দরকার, নিজস্ব কাব্য ভাষা পাওয়া দরকার। তো আমি বললাম যে এ, আপনি তাহলে এমন কিছু বই আমাকে দিন যে বইগুলোর মধ্যে একটা নিজস্ব কাব্য ভাষা বা নিজস্ব ডিকশন সেই কবিরা অর্জন করতে পেরেছেন। তখন আমার হাতে এলো, মানে তাদের মাধ্যমে আমার হাতে এলো উৎপল কুমার বসুর পুরী সিরিজ, বিনয় মজুমদারের ফিরে এসো চাকা, প্রণবেন্দ্র দাশগুপ্তের সদর স্ট্রিটের বারান্দা, আলোক সরকারের উতল নির্জন, তারপর দেবদাস আচার্যের মৃৎশকট, মানুষের মূর্তি, গৌতম বসুর অন্নপূর্ণা শুভকাল, পার্থপ্রতিম কাঞ্জিলালের দেবী। এই সমস্ত কাব্য ভাষা এই পড়তে গিয়ে আমি বুঝলাম যে কাব্য ভাষাগুলো কতটা আলাদা হওয়া দরকার। একজন কবিকে টিকে থাকতে গেলে, একজন কবিকে বেঁচে থাকতে গেলে মূল হচ্ছে কিন্তু তার কাব্য ভাষা। কাব্য ভাষাটা তার আলাদা হতেই হবে, এবং সেটা যেন অনেকখানি আলাদা হয়। আমরা তো আর ধরো ধরো আমাদের মধ্যে কিন্তু কোনো না কোনো ভাবে কিন্তু রবীন্দ্রনাথ কিছুটা রয়েছে, জীবনানন্দও রয়েছে, তাকে হ্যাঁ, অস্বীকার করতে পারি না। কিন্তু মানে আমাদের ভাষাকে দিয়ে, ভাষার মধ্যে দিয়ে জীবনানন্দ আমাদের কাছে এসে পৌঁছেছে, আবার রবীন্দ্রনাথ আমাদের মধ্যে থেকে গেছেন, কিন্তু তা সত্ত্বেও আমাদেরকে একটা নিজস্ব ভাষা অর্জন করতে হবে। তো আমি বুঝলাম যে এই সমস্ত বইয়ের, মানে তোমার ফিরে এসো চাকা, পুরী সিরিজ, সদর স্ট্রিটের বারান্দা, মৃৎশকট, মানুষের মূর্তি, দেবী, তারপরে তোমার রাত্রি চতুর্দশী, ছাইফুল স্তূপ অনুরাধা মহাপাত্রের, বা গৌতম বসুর অন্নপূর্ণা শুভকাল, অতিশয় তৃণাঙ্কুর পথে, এই সমস্ত বইয়ের কাব্য ভাষা কতখানি আলাদা। তখন আমি ভাবলাম আমাকেও তাহলে এই ধরনের একটা কাব্য ভাষা অর্জন করতে হবে আমাকে। এইটা ভাবতে ভাবতেই আমার মনে অতর্কিতেই আমার কিছু কবিতার পংক্তি আমার মধ্যে চলে এলো, এবং সেই কবিতার পংক্তিকে ঘিরে আমি একটা কবিতার একটা অবয়ব দিতে শুরু করলাম। এই অবয়ব দিতে দিতেই আমি পেয়ে গেলাম রাত ও রাতের বিভা কাব্যগ্রন্থ। আমার মনে হয় রাত ও রাতের বিভা কাব্যগ্রন্থের মধ্যে যেভাবে তোমার উজাগর আখির মধ্যে নীরেন্দ্রনাথ চক্রবর্তী বা সুনীল গঙ্গোপাধ্যায় বা জীবনানন্দ দাশ ছিলেন, আমার এই রাত ও রাতের বিভাগ কাব্যগ্রন্থে কিন্তু জীবনানন্দ দাশ, সুনীল গঙ্গোপাধ্যায় বা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা সেভাবে নেই। অ্যাকচুয়ালি আমি যখন অন্যান্য বইগুলো পেলাম তখন আমার সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতা বা নীরেন্দ্রনাথ চক্রবর্তীর কবিতা খুব জলো মনে হতে শুরু করলো। মানে যখন আমি পুরী সিরিজ পড়ছি বা ফিরে এসো চাকা পড়ছি, সদর স্ট্রিটের বারান্দা পড়ছি, অন্ধ প্রাণ জাগো পড়ছি, তখন কিন্তু আমার মনে হতে শুরু করলো যে সুনীল গঙ্গোপাধ্যায় এবং নীরেন্দ্রনাথ চক্রবর্তী অনেক জলো কবিতা লিখেছে। তো স্বাভাবিকভাবেই তাদের কাছ থেকে আমি দূরে চলে গেলাম। দূরে গিয়ে আমি যে কাব্য ভাষা রচনা করলাম রাত ও রাতের বিবাহ, সেখানে অনেক পরাবাস্তব রয়েছে, অনেক বিমূর্ততা রয়েছে, অনেক সুরিয়ালিস্টিক অ্যাপ্রোচ রয়েছে, এটা আমার মনে হলো। এবং আমি লাইভে আছি তো। হ্যাঁ, আছেন। হ্যাঁ, শুনতে পাচ্ছ? হ্যাঁ, এবার শোনা যাচ্ছে, হ্যালো, দেখা যাচ্ছে। হ্যাঁ, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে?
হ্যাঁ, শোনা যাচ্ছে। বলুন। যেভাবে সেভাবে আমি বুঝতে পারলাম যে রাত ও রাতের বিভার মধ্যে একটা কাব্য ভাষা কিছুটা অর্জন করতে পেরেছি, যেটা নিজস্ব সুরে কবিতা বলার বা কবিতা লেখার একটা প্রবণতা তৈরি হয়েছে। তো এইভাবেই রাত ও রাতের বিভাগটা নির্মিত হলো বা লিখিত হলো। উজাগো রাখি যদ্দূর মনে পড়ে প্রকাশিত হয়েছিল 1994 সালে, আর রাত ও রাতের বিভা 1995। এই 94 এক সালে। বছরের মধ্যে আপনি কাব্য ভাষা খুঁজে পেলেন হুম। নাকি উজাগো রাখি তারও অনেক আগে? এক বছরও ঠিক নয়। 1 বছরও ঠিক নয়। না, এটা শোনা গেল না তোমার কথা। 1 বছরও ঠিক নয়। 1 বছরও ঠিক নয়। এটা ধরো 4-5 মাসের মধ্যে ব্যবধানে বেরিয়েছিল। ভূতের মতন কবিতা লিখেছিলাম, ভূতগ্রস্তের মতন। রাত ও রাতের পবিত্র বিবাহটা ভূতগ্রস্তের মতন লেখা। তার কারণ আচ্ছা। উজাগর রাখিতে যখন আমি লিখলাম, তখন অনেকে বললেন যে এটার মধ্যে তেমন কাব্য ভাষা তৈরি হয়নি, নিজস্ব ডিকশন নেই। তখন আমি খুব আহত হলাম, তার কারণ আমি ওই ধরনের কবিতা প্রচুর লিখেছিলাম। এবার যখন আমি বুঝলাম যে এই কবিতাগুলো কিছু হয়নি, তখন আমি দ্রুত আমার মনে হলো আমার আরো একটা বই হওয়া দরকার যেখানে কাব্য ভাষা তৈরি হয়েছে, এবং সেটা খুব বেশি দেরি করলে হবে না। তো আমি সেই এতে ভূতগ্রস্তের মতন কবিতাগুলো লিখেছিলাম। মানে আমার অন্য এখানে কোনো ধ্যান জ্ঞান ছিল না, একটা ঘোরের মধ্যে কবিতাগুলো লেখা। এখানে একটা প্রশ্ন খুব স্বাভাবিকভাবে উঠে আসে, কবিতা কি আপনি হুম। লেখেন নাকি কবিতা আপনার কাছে ধরা দেয়? দুটোই। কবিতা ধরাও দেয় যেমন, আবার কবিতাও লিখিতও হয়। দুটোই সত্য। কবিতা লেখার পরে পরিমার্জন, পরিবর্ধনে বিশ্বাস করেন? রিরাইটিং এ বিশ্বাস করেন? অবশ্যই অবশ্যই বিশ্বাস করি। তার কারণ আমার যে কবিতা প্রথম যেটা আমার লিখিত হয় আর শেষে যেটা দাঁড়ালো আর কি, এই দুয়ের মধ্যে কিন্তু বিস্তর ফারাক। প্রথম, আমরা যদি পরবর্তীকালে প্রথম রাইটিংটা দেখি, তাহলে দেখবো তার সঙ্গে শেষে যেটা দাঁড়ালো অনেক ক্ষেত্রেই, সব ক্ষেত্রে নয়, কোনো মিল নেই। অনেক ক্ষেত্রে আবার একটা পংক্তি এসছে প্রথমে, পরবর্তীকালে সেই পংক্তিগুলোকে বাড়িয়ে বাড়িয়ে একটা কবিতা করা হয়েছে। আপনার কাছে বিশুদ্ধ কবিতা, কবিতা কি সে প্রশ্নে যাব না, বিশুদ্ধ কবিতা বলতে হুম। আপনি কি বোঝেন, বা কিরকম কবিতা বিশুদ্ধ, আপনি? কোন প্রশ্নটা ঠিক কি? বিশুদ্ধ কবিতা কি না? আপনার চোখে, আপনার কাছে বিশুদ্ধ কবিতার কনসেপ্টটা কি? বিশুদ্ধ কবিতা বলে কিছু হয় না। কবিতা কবিতায়, বিশুদ্ধ অশুদ্ধ এ সমস্ত হয় না। তবে বিশুদ্ধ কবিতার ধারণাটা হচ্ছে আলোক সরকার এবং অলোক রঞ্জন দাশগুপ্ত এদের। এরা যখন তোমার শতভিসা পত্রিকা বের করতেন, সেই সময় তারা বলেছিলেন যে তাদের পত্রিকা হবে বিশুদ্ধ কবিতার বাহক। তাদের ক্ষেত্রে বিশুদ্ধ কবিতা মনে হয়েছিল সম্ভবত যে তার মধ্যে নিজস্ব অনুভূতি, যে অনুভূতির মধ্যে নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা করা হয়, নিজেকে খুঁজে পাওয়ার চেষ্টা যার মধ্যে ব্যাপৃত থাকে, সেই সমস্ত কবিতাগুলোই বিশুদ্ধ কবিতা। এবং যার মধ্যে খুব একটা যৌন উচ্চারণ নেই, এই ধরনের কবিতাকে তারা বিশুদ্ধ কবিতা আখ্যা দিতে চেয়েছিলেন। কিন্তু আমার মনে হয় বিশুদ্ধ কবিতা বলে কিছু হয় না। বিশুদ্ধ কবিতাতে বিশুদ্ধ, অশুদ্ধ এ সমস্ত কিছু হয় না। কবিতা কবিতায়। এখন কবিতা কোনগুলো সেটা হচ্ছে একটা প্রশ্ন। আপনার কাছে এই মুহূর্তে একটা প্রশ্ন করি, কোন কোন কবিদের কবিতা হুম। আপনার ভালো লাগে, মানে আপনার পোয়েটিক স্যাটিসফ্যাকশনের জায়গা আমার কোনটা? হুম, আমি দশক দশক ধরে বলি। অবশ্যই। দশক ধরে বলি নাকি? অবশ্যই। ধরো প্রথমত জীবনানন্দ দাশ আমাদের সবার উপরে রয়েছেন। আর পাঁচের দশকের কথা যদি বলা হয়, পাঁচের দশকের আমার প্রিয় কবি হচ্ছেন উৎপল কুমার বসু, আলোক সরকার, প্রণবেন্দু দাশগুপ্ত এবং বিনয় মজুমদার। আমার প্রিয় কবি, প্রিয়তম কবি। ষাটের দশকের প্রিয় কবি হচ্ছে আমার কালীকৃষ্ণ গুহ, গীতা চট্টোপাধ্যায় এবং দেবারতী মিত্র। 70 দশকের অনেকেই প্রিয় কবি রয়েছেন। তাদের মধ্যে হচ্ছেন জয় গোস্বামী, গৌতম বসু, পার্থপ্রতিম কাঞ্জিলাল, আহ তোমার অনুরাধা মহাপাত্র, অমিতাভ গুপ্ত, গৌতম চৌধুরী, এরকম বিজয় দে, তারপর নির্মল হালদার, মৃদুল দাশগুপ্ত, এরা আমার দেবদাস আচার্য, এরা আমার প্রিয় কবি। শম্ভু রক্ষিত, এরা আমার প্রিয় কবি। আরো আছেন, সুব্রত সরকার আছেন,
আহ, কিছু কিছু নাম হয়তো বাদ চলে যাচ্ছে, সমরজিৎ সিংহ রয়েছেন, হ্যাঁ, অঞ্জলি দাস রয়েছেন। এদের মধ্যে এদের মধ্যে আবার প্রিয় কবি হচ্ছেন দেবদাস আচার্য, জয় গোস্বামী এবং গৌতম বসু। হ্যাঁ, 8-এর দশকের প্রিয় কবি হচ্ছে রাহুল পুরকায়স্থ, জহর সেন মজুমদার এবং সংযুক্তা বন্দ্যোপাধ্যায়। তারপরে দশকটা আমাদের দশক, সেই দশক সম্পর্কে আমি কিছু বলবো না। সুবোধ সরকারের কবিতা আপনার কেমন লাগে? সুবোধ সরকারের প্রথম দিকের কবিতা, ধরো ঋক্ষমেশ কথা বা কবিতা 78, এমনকি সোহাগ সর্বরী, এই 3টে বইয়ের কবিতা ভালো লাগে। কিন্তু পরবর্তীকালে সুবোধ সরকারের কবিতা অনেক বেশি সরাসরি, অনেক বেশি আহ, রহস্য বর্জিত। এই জন্য পরবর্তীকালে সুবোধ সরকারের কবিতা আর ততটা ভালো লাগে না। আপনার সময়ের কবি আপনি অত্যন্ত সচেতন ভাবে বাদ দিয়ে গেলেন। হুম। প্রশ্ন করি, শ্রীজাত ডিস্টার্ব হচ্ছে বিনায়ক খুব। শ্রীজাত বিনায়ক, শিবাশিস হুম মুখোপাধ্যায়, মন্দাক্রান্ত হুম সেন, এদের কবিতাকে আপনি হুম কেমন ভাবে নেন? এদের কবিতা পাঠকরা অনেকে গ্রহণ করছেন, সুতরাং তাদের মধ্যে তো কবিত্ব রয়েছে, অবশ্যই রয়েছে। কিন্তু আসলে মনে হয় মানে এই কবিতার ভেতরে ততটা বিমূর্ততা, রহস্যময়তা বা নিজেকে অন্বেষণ করার যে ব্যাপার, সেইটা তুলনামূলকভাবে একটু কম রয়েছে। হ্যাঁ, তাদের কবিতার ভেতরে একটা 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 বিনোদন পাওয়া যায়, একটা বোঝা যায় যে এ, এরা কি বলতে চাইছে প্রথম থেকেই বোঝা যায়। কিন্তু একটা কবিতা এতটাই অনিশ্চয়তার মধ্যে যায়, প্রথম পংক্তির পরে বোঝা যায় না দ্বিতীয় পংক্তিটি কেমন হবে, দ্বিতীয় পংক্তির পরে বোঝা যায় না তৃতীয় পংক্তি কেমন হবে। এইভাবেই কবিতাটা রচিত হয়। তো এই জায়গাগুলোর অভাব এখানে দেখতে পাই, সেই জন্য তাদের কবিতা অনেকেরই পছন্দ। নিশ্চয়ই তাদের কবিতার মধ্যে বড় কিছু একটা ব্যাপার রয়েছে, কিন্তু আমি সেই রস তাদের কবিতাতে পাই না। প্রবীর রায়, রমেন আচার্য, এদের কবিতা সম্পর্কে? রমেন আচার্যর কবিতা আমি সেভাবে পড়িনি, কিন্তু রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী আমার খুব প্রিয় কবি। তার আহ, 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 ব্রহ্ম পুঁথির মৌরি আমার একটা অন্যতম প্রিয় কাব্যগ্রন্থ। সেখানে তিনি দেখিয়েছেন যে কত ধরনের শব্দকে তিনি ব্যবহার করতে পারেন এবং একটা কবিতার ভেতরে কতটা তার রহস্যময় করা যায় এবং তার ভেতরে নিজেকে কতটা ভাঙা যায়, এটা দেখিয়েছেন রমেন্দ্র কুমার আচার্য চৌধুরী। কিন্তু রমেন আচার্যর কবিতা সম্পর্কে আমি রমেন আচার্য কবিতা বিক্ষিপ্ত হয়ে পড়েছি, কিন্তু সেভাবে আমাকে আকৃষ্ট করেনি। রবি রায়ের কবিতাও ভালো, উনি উত্তরবঙ্গের একজন প্রধান কবি। কিন্তু উত্তরবঙ্গের আরো প্রধান কবি রয়েছেন, তারা হচ্ছেন তোমার জগৎ সেন। নিত্যমালাকার, বিজয় দে, তোমার আহ আহ সমরজিৎ সিংহ, সমরজিৎ সিংহ না, সমর রায়চৌধুরী, এবং প্রয়াত হয়েছেন শ্যামল সিংহ। এই 4-5 জন খুব ইম্পর্টেন্ট কবি বাংলা ভাষা। গৌতম গুহ রায়ের কবিতা? গৌতম গুহ রায়েরও কবিতা উনিও চেষ্টা করছেন, লিখছেন অনেকদিন ধরেই, তার কবিতাও ভালো। কিন্তু আমি বলছি যে প্রবলভাবে যাদের আলোড়িত করেছে আমাকে, তারা হলেন নিত্যমালাকার, শ্যামল সিংহ, বিজয় দে এবং সমর রায়চৌধুরী। উত্তরবঙ্গের আর কি, উত্তরবঙ্গের এই 4 কবি আমাকে আলোড়িত করেছে। এমনকি পুণ্য শ্লোক দাশগুপ্তের এক দাদা, তিনি খুব অল্প বয়সে প্রয়াত হয়েছিলেন, তার নাম অন্নমন দাশগুপ্ত, তার কবিতাও ভালো। কবিতায় সচেতন নির্মাণ বলে কি কিছু হয়? এরকম কোন তত্ত্বে আপনি বিশ্বাস করেন? কবিতা নানান ভাবে লিখিত হয়, এক একজন এক এক রকম ভাবে কবিতা লেখেন, সবগুলো পথই গ্রহণযোগ্য। হ্যাঁ, কিন্তু কবিতা একদম পুরো সচেতন মনের ক্রিয়া নয়, সচেতন মন থাকা দরকার। মানে কবিতা লিখতে গেলে সচেতন মন উপস্থিত হওয়া দরকার, কিন্তু শুধুমাত্র সচেতন মন দিয়ে কবিতা লেখা যায় না। একটা মন যদি ঘোরের মধ্যে না থাকে, তাহলে কিন্তু ঘোরের মধ্যে, স্বপ্নের মধ্যে, পরাবাস্তবতার মধ্যে যদি তার মন প্রথিত না থাকে, তাহলে কিন্তু খুব বড় কবিতা, মহৎ কবিতা লেখা যায় না। কিন্তু সচেতন মনও দরকার। সে যখন রিরাইট করে, সে যখন পরিমার্জনা করার সময় কিন্তু একটা সচেতন মন দরকার। কিন্তু যখন লিখিত হয় প্রথম কবিতাটা, সে সময় কিন্তু সচেতন মন না থাকলেই ভালো হয়। 8-এর দশকের
নতুন বাংলাতে একটা নতুন কনসেপ্টের জন্ম হয়েছে, প্যারালাল বাংলা কবিতা, হুম মেন স্ট্রিমের বাইরে হুম গিয়ে। বলা হুম যেতে পারে অত্যন্ত আঙ্গিক সচেতন কবিতা। এই হুম কবিতা সম্পর্কে আপনার ধারণা বা আপনার অভিজ্ঞতার কথা যদি আমাদের বলেন একটু। দেখো, জোর করে আলাদা হব বলে কিন্তু আলাদা হওয়া যায় না। জোর করে যারা আলাদা হতে চায় তারা হয়তো কিছু সময়ের জন্য তাদেরকে আলাদা বলে চিহ্নিত হন বা আলাদা মনেও হয়, কিন্তু বাস্তবে দেখা যায় তারা কিন্তু খুব বেশি আলাদা কিছু নয়। শুধুমাত্র ভঙ্গিতে আলাদা হলে তো হবে না। ভঙ্গি এবং কবিতার পদার্থ, কবিতার যে পদার্থ সেটা তো থাকতে হবে। সেটা যদি না থাকে, কবিতার পদার্থ, কবিতার প্রাণ, তা যদি না থাকে, তাহলে শুধু ভঙ্গি দিয়ে বেশি কিছু করা যাবে না। হ্যাঁ, তুমি যদি আটের দশকের কবিতা বললে, আটের দশকের একটা ভাষা বদলের কবিতার কথা তুমি ইঙ্গিত দিতে চাইছো। ভাষা নতুন বদলের কবিতা, কবিতা ভাষা যারা বদল। বলেন, নতুন কবিতা, ভাষা বদলের কবিতা, তারা আলাদা করে লিখতে চাইছেন, এটা খুব বড় ব্যাপার, খুব ভালো ব্যাপার। এবং তাদের কারো কারো কবিতা ভালো, ভালোই লাগে। কিন্তু শুধুমাত্র ভঙ্গি দিয়ে কবিতাকে আলাদা হওয়া যায় না, তার ভিতরেও একটা চির পদার্থ থাকতে হবে। এই পদার্থের দিকটা যদি আমরা বিবেচনা করি, তাহলে কিন্তু আটের দশকের আমরা যদি রাহুলদার কবিতা দেখি, রাহুল পুরকায়স্থ, তাহলে তার কবিতায় দেখব যে তার ভঙ্গিটাও যেমন আলাদা, তেমনি তার ভেতরের যে চির পদার্থ সেটাও আলাদা। সুতরাং তার কবিতা অনেকখানি আলাদা আটের দশকের কবিতার থেকে। মানে আটের দশকের কবিতার যে সাধারণ যে ধারা, কমন যে ধারা, তা থেকে কিন্তু রাহুল পুরকায়স্থর কবিতার ধারা আলাদা, স্বতন্ত্র। আবার প্রভাত চৌধুরী যে প্রভাত কাজটা চৌধুরী তো করছেন, ষাটের কবি। পোস্ট মডার্নিজম, কবিতাকে আপডেট করতে হবে, সেই বিষয় হুম সম্পর্কে আপনার ভাবনা চিন্তার কথা একটু জানতে চাইছি। প্রভাত চৌধুরী তো ষাটের দশকের কবি। তিনি নয়ের দশক থেকে খুব প্রবলভাবে কবিতার মধ্যে এসেছিলেন এবং কবিতা পাক্ষিক নামে একটি পত্রিকা নিয়মিত নিয়মিত তিনি বের করেছেন। আমরা ত্রৈমাসিক পত্রিকা নিয়মিত বের করতে পারি না, কিন্তু উনি পাক্ষিক পত্রিকা নিয়মিত বের করেছেন, এটা খুব বড় ব্যাপার। এবং তিনি কবিতাকে একটু অন্যরকম ভাবে দেখতে চান এবং দেখেনও, সেভাবেই কবিতা লেখেন। এবং তিনি নিজেকে পোস্ট মডার্ন কবি হিসেবে চিহ্নিত করতে চান, চিহ্নিত করেনও। কিন্তু আমরা যে লিওতারের যে পোস্ট মডার্নিজমের যে ধারণা, সেই ধারণার সঙ্গে কিন্তু প্রভাত চৌধুরীর কবিতার ধারণার মধ্যে কিছু কিছু পার্থক্য থেকে গেছে। হ্যাঁ, পোস্ট মডার্ন কবিতা মানে তো বহুরৈখিক কবিতা, এবং পোস্ট মডার্ন কবিতাতে তোমার একটা সেন্টেন্সের সঙ্গে আর একটা সেন্টেন্সের মধ্যে একটা বিস্তর গ্যাপ থাকবে, একটা উলম্ফন থাকবে, একটা জাম থাকবে। সেই জামগুলো প্রভাত চৌধুরীদের কবিতাতে অনেকটা দেখা যায়। কিন্তু তার ভেতরে অনেক সময় কবিতার যে নিজস্ব জায়গা, নিজস্ব যে ভূমি, সেই ভূমি থেকে খানিকটা কখনো কখনো চ্যুত হন। তার ফলে সেই কবিতাগুলোকে তারা পোস্ট মডার্ন হিসেবে চিহ্নিত করতে চান তাদের ধারণা অনুসারে। সেগুলো পোস্ট মডার্নও হয়তো, কিন্তু পোস্ট মডার্নিজমের যে মূল সংজ্ঞা আমরা জানি, যেটা লিওতার বলেছিলেন, সেইখান থেকে কিন্তু তাদের কবিতা খানিকটা বিচ্যুত, এটা আমার মনে হয়। আবার বাংলাতে বেশ কিছু কবি রয়েছেন যারা, কিন্তু এটা আমি, ডিস্টার্ব হচ্ছে কেন বলতো? মানে আমার শুনতে কিন্তু একটু অসুবিধা হচ্ছে। তোমার কি অসুবিধা হচ্ছে? না, আমাদের কোনো অসুবিধা হচ্ছে না। বেশ কয়েকজন কবি আচ্ছা, রয়েছেন যাদেরকে বলো। আপনি, বেশ কয়েকজন কবি রয়েছেন যাদেরকে আপনি মেন স্ট্রিমের কবিও বলতে পারবেন না, আবার প্যারাল স্ট্রিমের কবিও বলতে পারবেন না। হুম। তো এদের কবিতা যেমন যেমন ধরুন যাদব দত্ত, সুশীল হাটুই, এদের কবিতার সম্পর্কে আপনার, আহ এদের কবিতার সঙ্গে কি আপনি পরিচিত? না, এদের কবিতা সম্পর্কে আমার খুব বেশি ধারণা নেই, খুব বেশি ধারণা নেই। আচ্ছা, পিনাকি রঞ্জন সামন্ত জানিয়েছেন, দেখছি ও শুনছি। ধন্যবাদ পিনাকি হুম বাবু। হুম আমরা আচ্ছা। এবার একটা, আমাদের অনেকের খুব কৌতূহল দেখেছি ছদ্মনাম গ্রহণের ক্ষেত্রে। একজন কবি হুম যখন বিশেষ পরিচিতির জায়গাতে পৌঁছে যান, তারপরে তিনি হুম ছদ্মনামে আসেন। হুম হ্যাঁ, আমরা যতটা জানি অরিন্দম নিয়োগী কবি গৌতম মণ্ডলের ছদ্মনাম, আমাদের হুম মতো সাধারণ পাঠকের মনে হয়। অরিন্দম নিয়োগী থেকে গৌতম মণ্ডল, এই যে হয়ে ওঠাটা, এই যে জার্নিটা, হুম কেন, কিভাবে হয়েছে?
অরিন্দম আচ্ছা, আমি নিয়োগীর তাহলে বলি। অরিন্দম নিয়োগীর সঙ্গে হ্যাঁ, গৌতম মণ্ডলের সংঘর্ষ এবং সমর্পণের জায়গাটা কোথায়? কেন কেন অরিন্দম অরিন্দম নিয়োগী থেকে বেরিয়ে তাকে গৌতম মণ্ডল হয়ে উঠতে হলো? হ্যাঁ, আমি কুষ্টিয়ায় যখন কবিতা লেখা শুরু করেছিলাম। কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের বাংলার বিভাগীয় প্রধান বাংলাদেশ তপন রায় জানিয়েছেন, খুব ভালো হুম, লাগছে। ধন্যবাদ তপন আচ্ছা বাবু। আচ্ছা, ধন্যবাদ। হ্যাঁ, বলুন। হ্যাঁ, আমি যখন কবিতা লেখা শুরু করেছিলাম, মানে 92-93 সাল নাগাদ, তো তখন আমি খুব বিদেশি কবিতা পড়তাম, যেমন যেমন ধরো পাবলো নেরুদা বা আরো অনেকের কথা। তখন আমরা দেখেছিলাম যে তাদের অনেকের যা নাম, সেই নামে তারা পরিচিতই নন। যেমন পাবলো নেরুদার নাম কিন্তু পাবলো নেরুদা নয়। পাবলো নেরুদার পাবলো শব্দটা এসছে পাবলো পিকাসো থেকে, আর নেরুদাটা এসছে কবি জা নেরুদা থেকে। এই দুটো নিয়ে পাবলো পিকাসো, পাবলো পিকাসোর পাবলো, আর জা নেরুদার নেরুদা নিয়ে পাবলো নেরুদা, পাবলো এই নেরুদা। তার নাম হয়েছিল। তো আমার যখন প্রথমে, হ্যাঁ, পাবলো নেরুদা, পাবলো নেরুদা কিন্তু তার আসল নাম নয়। এরকম অনেকেরই বিদেশে রয়েছেন যা তার আসল নাম নয়, কিন্তু অন্য নামে তারা পরিচিত হয়েছে। আমি যখন কবিতা লিখতে শুরু করলাম তখন আমাকে অনেকেই বললেন যে গৌতম নামে তো অনেকেই কবি রয়েছেন, গৌতম নামটা খুব কমন নাম, এটা অন্য নামে নিলে তাড়াতাড়ি পরিচিত হওয়ার একটা সুবিধা হতে পারে। তো তাদের ধারণাটা আমার খুব একটা খারাপ মনে হয়নি। সেই থেকে আমি ভাবতে শুরু করলাম কি নাম নেওয়া যায়। এই ভাবতে ভাবতেই একটা নাম আমার মনে এলো, সেটা হচ্ছে অরিন্দম নিয়োগী, মানে অরিকে দমন করার জন্য যাকে নিয়োগ করা হয়েছে, এই হচ্ছে মানে। হ্যাঁ, তো অরিন্দম নিয়োগী নামে লিখতে শুরু করলাম, কিন্তু লিখতে 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 এই নামটা আমার পরিচিতি পেয়ে গেল, এবং কবি হিসাবে একটা প্রতিষ্ঠাও হলো এই নামে। কিন্তু আমার একটা সময় পরে মনে হলো কবিতা তো সত্য বলে, কবিতা তো কবিতা হচ্ছে সত্যের সাধনা, মিথ্যার সাধনা নয়। যদিও আলোক সরকার বলতেন কবিতা হচ্ছে মিথ্যার সাধনা, কিন্তু আমি মনে করি কবিতা হচ্ছে সত্যের সাধনা। তো কবিতা যদি সত্যের সাধনা হয়, তাহলে তার যা প্রকৃত নাম, সেই নামই এবার ফিরে আসা দরকার। সেই জন্য আমি পরবর্তীকালে আমার যা প্রকৃত নাম, সেই নামই ফিরে এসেছি। কিন্তু যদি আমার কবিতা দেখা যায়, তুমি যদি কবিতাগুলোকে ভালোভাবে পরপর পড়ে এসে দেখো, উজাগর আঁখি থেকে আহ অরচিত অন্ধকার অব্দি, এমনকি জলের ইশারা যেটা আমার প্রকাশিতব্য কাব্যগ্রন্থ, এই জার্নিটাকে যদি দেখা যায়, তাহলে দেখা যাবে উজাগর আঁখি থেকে ঘু পাখি ভস্য পাখি, এই অব্দি একটা জার্নি, একটা ধরনের লেখা। সেখানে চূড়ান্ত ঘোর রয়েছে, চূড়ান্ত ঘূর্ণি রয়েছে, বিমূর্ততা রয়েছে, পরাবাস্তবতা রয়েছে, প্রবল রহস্যময়তা রয়েছে। এগুলো হচ্ছে অরিন্দম নিয়োগীর কবিতা। কিন্তু গৌতম মণ্ডলের কবিতা যদি দেখা যায়, তাহলে দেখা যাবে তা অনেক বেশি শান্ত। তা আগের পর্যায়ের হ্যাঁ, কবিতাগুলো হচ্ছে অনেক অশান্ত, কিন্তু গৌতম মণ্ডলের কবিতা দেখা যাবে অনেক শান্ত এবং অনেক সহজ। সহজের মধ্য দিয়ে সহজিয়া সুরে তিনি একটা বিমূর্তকে স্পর্শ করতে চান, এইরকম একটা মনে হতে পারে। সুতরাং এই দুটো চরিত্রর কবিতা কিন্তু দুটো আলাদা। ভূপাখি ভস্য পাখি পর্যন্ত এক ধরনের কবিতা, আবার তোমার অলস রঙের টিলা থেকে তোমার অরচিত অন্ধকার বা জলের ইশারা পর্যন্ত আলাদা কবিতা, এটা আমার মনে হয়। কবির দর্শন নাকি কবিতার দর্শন? দুটোই, দুটো দর্শনই দরকার, কবিরও দর্শন দরকার, কবিতারও দর্শন দরকার, কিন্তু দেখতে হবে দর্শন যেন চেপে না বসে, দর্শন দর্শন যেন কবিতার থেকে বড় হয়ে না ওঠে, এটাও দেখতে হবে। দর্শন থাকা দরকার, কিন্তু দর্শন যদি কবিতার থেকে ভারী হয়ে যায়, তাহলে সেই কবিতা কিন্তু খুব একটা গ্রহণযোগ্য হবে না, সেটা প্রাণের কবিতা হবে না। আচ্ছা, এই সময়ের কবিতা নিয়ে আপনার বিশেষ ভাবনা চিন্তার কথা যদি একটু দর্শকদের মধ্যে শেয়ার করেন। এই সময়ের বাংলা এই কবিতা সময় মানে, জায়গাতে এই রয়েছে সময় বাংলা মানে মানে তরুণ কবিদের বাংলা কবিতা না কি বলতে চাইছো? প্রবীণ রাও লিখছেন তো এখনো এই সময়? বলতে চাইছি 21 এই শতকের সময়, বাংলা কবিতা, হ্যাঁ, 2000 পরবর্তী নয়ের সালের দশকের, বাংলা, হ্যাঁ, জীবন 2000 বলো। পরবর্তী সময়, দু 2000 হাজার পরবর্তী পরবর্তীকাল কবিতা, হ্যাঁ হ্যাঁ। নয়ের দশকে যারা কবিতা লিখতে এসছেন, আমি নয়ের দশকটা বলি তাহলে মানে আমাদের বলতে বা বুঝতে সুবিধা হবে। নয়ের দশকে যারা কবিতা লিখতে এসছেন, হ্যাঁ, তারা কিন্তু একটা বদ্ধতার জায়গায় দাঁড়িয়েছিলেন। নয়ের দশকের কবিদের যদি মূল ট্রেন্ড দেখা যায়, তাহলে দেখা যাবে একজন 70 দশকের প্রধানতম কবির পরবর্তীকালের কবিতার অনুসরণ।
দশকের প্রধানতম কবি জয় গোস্বামী। জয় গোস্বামীর অসাধারণ কাব্যগ্রন্থগুলো হচ্ছে আলেয়া হ্রদ, উন্মাদের পাঠক্রম, ক্রিসমাস ও শীতের সনেট গুচ্ছ, পুতস্বর, এগুলো যে অসাধারণ কাব্যগ্রন্থ। সেই সমস্ত কাব্যগ্রন্থের মধ্যে যে কাব্য ভাষা এবং পরাবাস্তবতা বা ঘূর্ণি রয়েছে তা অতুলনীয়, বাংলা কবিতায় তার নজির নেই। কিন্তু নয়ের দশকের কবিরা জয় গোস্বামীর শেষের দিকের যে সমস্ত কবিতা, যেখানে রোমান্টিসিজম, লঘু রোমান্টিসিজম রয়েছে, হ্যাঁ, একটু সহজ ভাবে কথা বলার প্রবণতা রয়েছে এবং একটা তারল্য পাগলি রয়েছে, তোমার সঙ্গে, সেই পাগলি তোমার সঙ্গে হ্যাঁ, ধরনের পাগলি তোমার কাব্যগ্রন্থ। সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, এই ধরনের কবিতাকে অনুসরণ করে কিন্তু নয়ের দশকের একটা একটা বড় অংশ কবিতা লিখতে শুরু করেছিলেন। তার একটা অন্যতম কারণ রয়েছে, তার কারণ হচ্ছে সে সময়ে প্রধানতম কাগজ ছিল দেশ পত্রিকা। এবার দেশ পত্রিকাতে লেখা প্রকাশ করতে গেলে ওই ধরনের কবিতা যারা লিখতেন তাদের লেখাই অধিকাংশ সময় প্রকাশ হতো। ফলত নয়ের দশকের এক কবিতার মধ্যে কিন্তু বৈচিত্র্যের তুলনায় সেটা বৈচিত্র্যহীনই হয়ে উঠেছিল। এক ধরনের কবিতা লেখা হতো, আবার কিছু কবি ছিলেন যারা কবিতা পাক্ষিকে লিখতেন, সেখানে কবিতা পাক্ষিকের মতন ঘরানায় যারা কবিতা লিখতেন, অর্থাৎ সেই পোস্ট মডার্নিজম বলতে প্রভাত চৌধুরী যা ভাবেন বা যা বুঝতেন বা যা বলতেন, সেই মানসিকতাকে পুষ্ট করে তারা কবিতা লিখতেন। ফলত নয়ের দশকের কবিতা কিন্তু, নয়ের দশকে খুব শক্তিশালী কবিরা এসছেন, কিন্তু নয়ের দশকের কবিতা কিন্তু বৈচিত্র্যপূর্ণ হয়নি। যখন শূন্য দশকে এলো, শূন্য দশকে কিন্তু দেশ পত্রিকার যে মানে প্রবল হ্যাংলা পরাক্রম, সেটা ছিল কিন্তু কবিতা। হ্যাঁ, প্রবল পরাক্রমটা সেটা কিন্তু ভেঙে গেছিল। তার পরিবর্তে আমরা অনেক দেখেছি, অনেকগুলো একটু ক্রস করছি, আমরা দেখেছি যে হুম নয়ের দশকের শেষের দিকেও দেশ পত্রিকা কোনো মেজর কবিকে প্রমোট করতে পারেনি। আমরা যখন হুম প্রথম লিখতে এলাম তার আগেও দেখেছি স্নেহাশিস পাল। হুম স্নেহাশিস পালের কবিতা সে সময় প্রায় প্রতিটি সংখ্যাতেই দেখতাম ঘুরে ফিরে আসছে। হুম 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 এখন স্নেহাশিস পালের কবিতা আমরা দেখতে পাই না। এটা হুম। আমার কাছে খুব খারাপ লাগে। খুব ভালো লাগছে বা শিবাশিস যাদের কবিতা মুখোপাধ্যায়। দেখাও যায়, যাদের কবিতাও দেখা যায়, তাদের কবিতা কিন্তু স্বতন্ত্র কাব্য ভাষার কবিতা কিন্তু নয়। নয়ের দশকে আচ্ছা, যারা লিখতেন হ্যাঁ, তাদের অনেকের কবিতায় কিন্তু স্বতন্ত্র কাব্য ভাষা নেই। তারা একটা নির্দিষ্ট ধরনের কবিতা লিখতে পছন্দ করতেন, হুম। কাউকে হয়তো সন্তুষ্ট করার জন্য সেটা হতে পারে। কিন্তু এবং নয়ের শূন্য দশকে দশকে যারা এটা কবিতা কোথাও লিখতে সত্যি, এলেন, হ্যাঁ, নয়ের দশকে এটা কোথাও সত্যি যে কবিতার নাম বদলে গেছে, কবির নাম বদলে গেছে, কবিতা বদলায়নি। কবিতা যতটুকু আমার পার, বদলায়। সুদীপ্ত মাঝি, হ্যাঁ, যদি তুমি তোমার আজকে নামটাকে ছেলেটা সরিয়ে দাও, তাহলে তুমি নামটাকে যদি সরিয়ে দাও তাহলে বোঝা যাবে না এটা কার কবিতা। তার কবিতা। সুদীপ্ত মাঝিকে আজকে মানুষজন গ্রহণ করছে না। কি দুর্দান্ত লিখেছেন সুবীর সরকার। হুম। নয়ের দশকেও যারা মূল যে ধারা মানে প্রতিষ্ঠিত ধারা, সেই ধারার বাইরে কিন্তু অনেকেই ভালো কবিতা লিখেছে। অনেক আমি ভালো, অনেক কয়েকজনের ভালো। নাম বলছি: দেবজ্যোতি রায়, বিপ্লব দেবজ্যোতি রায়। চৌধুরী, শোভন ভট্টাচার্য, অনির্বাণ বন্দ্যোপাধ্যায়, এদের কবিতা যদি পড়া যায়। তারপরে প্রশান্ত মল্লের কবিতা পড়ে দেখবে এই কবিতা অনেকখানি আলাদা, এবং তিনি পুরাণের কি ব্যবহার করেছে। আচ্ছা, 70 দশকের কবিদের কথা বলতে গিয়ে আরো একজনের কথা বলা হয়নি, তিনি হচ্ছেন সুধীর দত্ত। সুধীর দার সুধীর। কবিতাও কিন্তু সম্পূর্ণ নতুন ঘরানা। সুধীর দত্ত, হুম, কিছু কিছু নাম বাদ চলে গেছে। আচ্ছা, তুমি যে প্রসঙ্গে একটু আগে বলছিলে যে শূন্য দশকের কবিতা, তো শূন্য হুম, দশকের কবিদের কিন্তু ওই রকমের কোনো বাধার সম্মুখীন হতে হয়নি। মানে আমাকে অমুক কাগজে লিখতে গেলে ওই রকম ঘরানার কবিতা লিখতে হবে, এরকম কোনো বাধা বা প্রতিবন্ধকতার সামনে পড়তে হয়নি। তার ফলে তারা মুক্ত মনে কবিতা লিখেছে। তার ফলে কিন্তু শূন্য দশকের কবিতার মধ্যে কিন্তু অনেকেই ভালো কবিতা লিখতে এসছে। আমরা নয়ের দশকের কবিতায় দেখেছিলাম এক ধরনের ছদ্ম নাগরিকতা, ছদ্ম নাগরিকতা এবং লঘু রোমান্টিসিজম। তার পরিবর্তে শূন্য শূন্য দশকের কবিরা যারা লিখতে এলেন, তাদের অনেকের কবিতাতে আমরা পাবো সেই গ্রাম দেশকে, যে গ্রাম দেশকে আমরা হারিয়ে ফেলেছি। মানে আমাদের শেকড় তো গ্রাম, আমাদের শেকড় মাটি। সেই মাটির কথা যদি না থাকে, গ্রামের কথা যদি না থাকে, তাহলে সেটা বাংলা কবিতা কিভাবে হবে? তো সেই গ্রামের কথা, মাটির কথা উঠে এসেছে অনেকেরই শূন্য দশকের কবিতাতে। আবার শূন্য দশকের কারো কারো কবিতার মধ্যে রয়েছে তোমার পরাবাস্তবতার ছাপ রয়েছে, নৈশব্দের ছাপ রয়েছে। যেমন ধরো হিমালয় জানা, এর কবিতার মধ্যে
রহস্যময়তা রয়েছে। হ্যাঁ, আবার ধরো জিৎ মুখোপাধ্যায়, রাজদীপ রায়, হ্যাঁ, তোমার কথা বলবো, চন্দন বাঙাল, এরাও অন্য ধরনের কবিতা লিখতে এসছেন এবং লিখেছেন। অনেকেই রয়েছে, সংঘমিত্রা হালদার, আরো আরো অনেকে রয়েছেন যারা অন্য ধরনের কবিতা লিখেছেন এবং এখনো লিখছেন। আজকের বাংলা কবিতা যা চলছে, বাংলা কবিতা হ্যাঁ। বলা হচ্ছে সিন্ডিকেটের কবলে চলে গেছে। হুম। সেখান থেকে কবি গৌতম মণ্ডল নিজেকে কিভাবে সরিয়ে রেখেছেন? দেখা যাচ্ছে কি, এক একটা পত্রিকাকে কেন্দ্র করে, এক একটা মানুষকে কেন্দ্র করে অজস্র লবি তৈরি হয়েছে। হ্যাঁ, অবশ্যই। এই বিষয়গুলো নিয়ে কখনো ভেবেছেন, বা এইগুলো কিভাবে আপনার কাছে ধরা দিয়েছে? না, আমরা তো আহ, যখন আমি কবিতা লিখতে এলাম তখন তো আমি খুব বিখ্যাতর বাইরে কবিতা পড়িনি সেভাবে। সুনীল গঙ্গোপাধ্যায়, নীরেন্দ্রনাথ চক্রবর্তী, অলোকরঞ্জন দাশগুপ্ত, শঙ্খ ঘোষ, জয় গোস্বামী, সুবোধ সরকার। কিন্তু পরবর্তীকালে আমি আড়ালে থাকা কবিদের কবিতা পড়লাম, পড়ে আমি বুঝলাম যে বাংলা কবিতা কত বৈচিত্র্যগামী হতে পারে, কত গভীর হতে পারে, কত মাটির কাছাকাছি হতে পারে, কতখানি বিমূর্ত হতে পারে। তখন আমার মনে হলো যে এদের কবিতা তো সেভাবে পঠিত হচ্ছে না, পরিচিত হচ্ছে না। তখন থেকেই আমি কিন্তু আমার যে পত্রিকা আদম সেটা করতে শুরু করি। এবং আমার আদমে করার উদ্দেশ্যই ছিল যে ওই যে নানান সিন্ডিকেট তৈরি হয়েছে বিভিন্ন জায়গায়, একটা পত্রিকাকে কেন্দ্র করে একটা বলয়, এরকম অনেক বলয় তৈরি হয়েছে। এবং এই যে কিছুদিন আগে তোমার সিনেমা জগতে একজন আত্মহত্যা করলেন, যার কারণ হিসাবে বলা হচ্ছে যে স্বজন পোষণ বা নেপোটিজম। এটা কিন্তু বাংলায় প্রবলভাবে রয়েছে, প্রবলভাবে রয়েছে। এখানেও কিন্তু সিন্ডিকেটের বাইরে গিয়ে কিন্তু খুব বেশি কিছু করা যায় না। তোমাকে কোনো না কোনো ভাবে সিন্ডিকেটের মধ্যে আসতেই হবে। তুমি যদি সিন্ডিকেটের মধ্যে না আসো, তুমি যদি সিন্ডিকেটের মধ্যে না জড়াও, অর্থাৎ তুমি একজনকে কবিতা পড়ে হাততালি দিচ্ছ, সেও তোমাকে কবিতা পড়ে হাততালি দেবে। এবং এইভাবেই একটা করে চক্র তৈরি হয়েছে। এই চক্রের ভেতরে তুমি যদি না ঢোকো, তাহলে কিন্তু তোমাকে গৌতম মণ্ডল হয়ে যেতে হবে। চক্রের মধ্যে আমি তো চক্রের মধ্যে নেই। চক্রের মধ্যে নেই বলে আমার পরিচিতি একটা হয়েছে হয়তো সম্পাদক বা প্রকাশক হিসাবে, কিন্তু কবি হিসাবে ততটা পরিচিতি কিন্তু আমার হয়নি। তার কারণ ওই সিন্ডিকেটের মধ্যে না যাওয়া। এটা কোথাও আমার ক্ষেত্রেও হয়েছে, সিন্ডিকেটের অনেকের মধ্যে ক্ষেত্রেই যায়নি। হয়েছে, অনেকের মধ্যে যায়নি বলে অনেকের কবিতা অনেকে কবিতা লেখা থেকে চ্যুত হয়ে, মানে কবিতা লেখা থেকে না, সরে গেছেন দুঃখে, কবিতা লেখা থেকে বেদনায়। শুধু নয়, আরো অনেক সাংঘাতিক সাংঘাতিক জায়গা থেকে বাদ চলে গেছে, হ্যাঁ। হয়েছে ব্যাপার। যাকে সে হ্যাঁ, লোক হয়েছে, এরকম তো হয়েছে, এখনো হচ্ছে, হচ্ছে। এখনো হচ্ছে। তবে আসার কথা, এই সিন্ডিকেটের বাইরেও কিন্তু ইদানিং কিন্তু বেশ কিছু কাজ হচ্ছে। তরুণ ছেলেরা, একদম তরুণ যারা, একের দশকের কবি যারা, তারা অনেকেই পত্রপত্রিকা করছেন, নিজের মনে করছেন, মুক্ত মনে করছেন। এবং যাদের ভালো লেখা তাদেরকেই তাদের কাগজে তারা লেখা প্রকাশ করছেন, তাদের বইয়ের গ্রন্থ আলোচনা করছেন, তাদের কবিতার বই প্রকাশ করছেন। একটা একটা ভালো সময় কিন্তু লিটল ম্যাগাজিনে যাচ্ছে। এটাও কিন্তু একটা আশার কথা। কবি হিসেবে আপনার প্রাপ্তি এবং হতাশা নিয়ে যদি কিছু বলেন। না, এটা নিয়ে আমি খুব একটা এখন আর ভাবি না। আমার কবিতা লিখতে হয়, কবিতা লিখি। এখন এটা প্রাপ্তিও যেমন ভাবি না, হতাশাও তেমনি ভাবি না। বিশ পত্রিকার বন্ধুদেরকে আপনি কি বলবেন, এবং এই মুহূর্তে যারা আমাদের এই অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু বলবেন? ভিস পত্রিকা একটা উল্লেখযোগ্য কাজ দীর্ঘদিন ধরেই করছে, তোমার নেতৃত্বে সেটা হচ্ছে। যারা ভিস পত্রিকার পাঠক, তারা যদি ভিস পত্রিকাকে অনুসরণ করেন ভালোভাবে, তাহলে দেখতে পাবেন বাংলা কবিতার গতিমুখটাকে, প্রকৃত গতিমুখটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে, সেটাকে কিন্তু চিহ্নিত করার কাজ চন্দন করে যাচ্ছে। ফলত ভিস পত্রিকা যাদের কথা বলছেন, যাদের কবিতা ছাপছেন, ধরে নিতে হবে তারা প্রকৃতপক্ষে কবি। তার ফলে ভিস পত্রিকার সঙ্গে থাকা মানে প্রকৃত কবিতার যে ধারা, বাংলা কবিতার যে ধারা, সেই ধারার কাছাকাছি থাকা। তার ফলে ভিস পত্রিকা একটা ছাঁকনির মতন কাজ করছে। ফলত যারা পাঠক তারা ঋদ্ধ হচ্ছেন, ঋদ্ধ হবেন, এবং বাংলা কবিতার ধারাটাকে চিনে নিতে সুবিধা হবে যদি আমরা ভিস পত্রিকাকে
ফলো করি, অনুসরণ করি, তাহলে কিন্তু বাংলা কবিতার প্রকৃত যে ধারা, যে ধারাটা আড়ালে থেকে যাচ্ছে, সেই ধারাটাকে চিহ্নিত করতে তাদের সুবিধা হবে, বাংলা কবিতাটার রসাস্বাদন করতে তাদের সুবিধা হবে। সুতরাং বলবো যে আপনারা ভিস পত্রিকার সঙ্গে যেভাবে ছিলেন, পরবর্তীকালে ভিস পত্রিকার সঙ্গে থাকবেন। যে সমস্ত বন্ধুরা আমাদের অনুষ্ঠান দেখছেন তাদের উদ্দেশ্যে কিছু কোনো মেসেজ? না, না, মেসেজ দেওয়ার মতো তো আমি কেউ নয়। তারা যারা দেখছেন তারা সবই কবিতার বাইরের লোক, তো কেউ দেখছেন না, তারা সবাই কবি এবং তাদের প্রত্যেকেরই নিজস্ব কাব্য ভাষা রয়েছে। সুতরাং তাদেরকে বলার মতন আমার ধৃষ্টতা আমি দেখাবো না। তারা যেটা ভালো বুঝবেন তারা ভালোটাই করবেন, এ সম্পর্কে আমি কিছু মতামত দিতে পারবো না। সুশান্ত নোলে সুশান্ত বাবু জানিয়েছেন খুব ফলপ্রসূ আলোচনা, সমৃদ্ধ ঋদ্ধ হলাম। আর তপন আচ্ছা। দাস হাওড়া, তপন দা জানিয়েছেন চলুক, ভালো লাগছে। বুঝতে পারছি হ্যাঁ, এখন খাবার সময় হয়ে গেছে। আমরা হ্যাঁ, কথা খাওয়ার দিচ্ছি তো সময় হয়ে গেছে আমাদের। আমরা খুব সমৃদ্ধ হলাম গৌতম দাকে পেয়ে, কবি গৌতম মন্ডলকে পেয়ে। আজকে আমরা কবি গৌতম মন্ডলের সঙ্গে কথা বললাম, এখনো আমরা দুবার চেষ্টা করব কবি গৌতম মন্ডলকে কাছে পাওয়ার, সঙ্গে পাওয়ার। এর হ্যাঁ, পরবর্তী পর্যায়ে আমরা সম্পাদক গৌতম মন্ডলের মুখ থেকে কথা শুনবো। পরবর্তী পর্যায়ে আমরা শুনবো প্রকাশক গৌতম মন্ডলের কথা। আজ এই পর্যন্তই বন্ধুরা, প্রত্যেকে হ্যাঁ, খুব ভালো থাকুন, সুস্থ ও সুন্দর থাকুন। লকডাউন চলছে, লকডাউন মেনে চলুন। ধন্যবাদ। নমস্কার গৌতম দা।